শেখ হাসিনার আমলে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন ঘটনার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল ইতিমধ্যেই শেখ হাসিনাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করেছে। এবার আরও বড় অভিযোগ উঠল শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে নাকি আগ্নেয়াস্ত্র চালানো হয়েছে, এমনই দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম। এই ঘটনার প্রমাণ মিলেছে বলেও দাবি করেছেন তিনি। এই হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র চালানোর ঘটনায় সেই সময় র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তৎকালীন র্যাবের ডিরেক্টর হারুন রশিদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। তাজমুল ইসলাম জানিয়েছেন, এখনো পর্যন্ত 96 জনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই 96 জনের মধ্যে রয়েছেন বাংলাদেশের আওয়ামী লীগের বহু নেতা, প্রাক্তন মন্ত্রী ও বেশ কয়েকজন পুলিশ কর্তা। কি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আইনজীবী তাজুল ইসলাম, শোনাবো আপনাদের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার যিনি ডিজি ছিলেন হারুনুর রশিদ, তিনি পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি। তিনি যখন র্যাবের দায়িত্বে ছিলেন তার সময়ই জুলাই এবং আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান হয় ছাত্র জনতার, সেই অভ্যুত্থানের সময় তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান হিসাবে এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে। পরবর্তী তারিখ দেওয়া হয়েছে 23শে মার্চ তারিখে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে যখনই তাকে গ্রেপ্তার করা হবে তাৎক্ষণিকভাবে তাকে আদালতে উপস্থিত করা হবে। তার বিরুদ্ধে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আছে। তিনি যখন র্যাবের প্রধান ছিলেন, তিনি এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন। কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। আপনারা জানেন যে এই সুশৃঙ্খল বাহিনীগুলোর কমান্ড রেসপন্সিবিলিটি খুবই কঠিনভাবে মেনে চলা হয়। তো র্যাবের প্রধানের নির্দেশ বাস্তবায়ন করেছেন তার নিচের যারা অফিসার ছিলেন তারা। সুতরাং তিনি কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত এবং একই সাথে তিনি সরাসরি এই পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়ন, নির্দেশ প্রদান। এবং আপনারা জানেন যে এই আইনে ব্যাপার আছে যে যারা তার অধীনস্থ ছিল তাদেরকে প্রিভেন্ট করার ক্ষমতা ছিল, তিনি প্রিভেন্ট করেন নাই। যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল, তিনি শাস্তি দেন নাই। এই যে পাওয়ার টু প্রিভেন্ট, পাওয়ার টু পানিশ, সেটাকেও তিনি ব্যবহার করেন নাই। উল্টো দিকে তিনি পরিকল্পনা করেছেন, নির্দেশ দিয়েছেন, বাস্তবায়ন করেছেন। এই সবগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে, যেগুলো তদন্ত চলমান আছে। এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার অধীনে যারা ছিলেন, যারা এই মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিলেন, তাদেরকেও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আমাদের তদন্ত সংস্থা। যখন তাদের ব্যাপারেও রিপোর্ট আসবে, আমরা প্রয়োজন হলে তাদের ব্যাপারেও একই ধরনের আদেশ আদালতের কাছে চাই। সেটা আমাদের জানা নেই তিনি কোথায় আছেন। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। যেহেতু আদালত আজকে ওয়ারেন্ট ইস্যু করেছেন, সেই অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে তাকে খুঁজে বের করে আদালতের কাছে গ্রেপ্তারি পরোয়ানাটা কার্যকর করে উপস্থিত করানো। সদস্যের বিরুদ্ধে এই পর্যন্ত ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে, আটক হয়েছে? সংখ্যা ওইভাবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তো আপনারা জানেন যে আজকে পর্যন্ত 96 জন হয়েছে, যে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যার অধিকাংশই হচ্ছেন পুলিশ বাহিনীর সদস্য। কিছু আছেন সিভিলিয়ান, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের সদস্য এবং এমপি, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতারা আছেন। আর কিছু আছেন যে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি একমাত্র সেনাবাহিনীর অফিসার, যিনি গ্রেপ্তার আছেন। এরকম আর অন্যান্য বাহিনীর সামান্য কিছু আছে, কিন্তু মোটা দাগে সিভিলিয়ান এবং পুলিশের সদস্যটাই বেশি বলে আমরা আমাদের এখন পর্যন্ত যে পরিসংখ্যান আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা হয়েছে যে আশুলিয়াতে যে ঘটনা আপনারা জানেন,
সেখানে যে দুজন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালেক, তারা সরাসরি সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। দেখুন, এই ব্যাপারটা আমাদের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের পক্ষে বলাটা সম্ভব নয়, কারণ এটা আমাদের ক্ষমতার বাইরে। আমরা এই আদালতের এই পরোয়ানা বাস্তবায়ন করার ব্যাপারে সম্পূর্ণভাবে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তার উপরে কিন্তু নির্ভরশীল। আমরা চাইলেই কাউকে গ্রেপ্তার করে আনতে পারি না, আমরা আদালতের কাছ থেকে আদেশ নিতে পারি। সেই ক্ষেত্রে এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা আছে সেগুলোর ব্যাপারে যদি আপনারা প্রশ্ন করতে চান, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যিনি প্রধান আছেন অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের কাছে জানতে চাইতে হবে, কারণ তারাই প্রপারলি বলতে পারবেন। তবে বিদ্যমান বাস্তবতায় যতটুকু আমরা বুঝি যে ভেঙে পড়া একটা প্রশাসনের উপরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, ক্রমান্বয়ে এখান থেকে বাংলাদেশ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স, যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল, কারণ মোটা দাগে তারা অপরাধের সাথে বেশিরভাগ সম্পৃক্ত ছিল। সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। না, আমরা যা বলার কোর্টে বলেছি আপনারা শুনেছেন যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। সে কারণে আমরা তাকে গ্রেপ্তারের জন্য পিটিশন করেছি। বিস্তারিত তদন্তের পরই বলা যাবে যে কারা কারা এখানে ইনভলভ ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজমুল ইসলাম তিনি এই ব্রিফ দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কিভাবে র্যাবের সেই সময় ডিরেক্টরের এর ভেতরে একটা যোগ রয়েছে। প্রসঙ্গত গত বছর 5ই অগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাত হয়। একই দিনে শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা দেশত্যাগ করার পর বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যার ক্ষমতা এখন মোহাম্মদ ইউনূসের হাতে। ইউনূস সরকার প্রতিনিয়ত ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। সরকার বাংলাদেশেও শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা করেছে এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার ভিসার মেয়াদও বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।